মর্নিং জয়নিতায় রাধে রাধে বন্ধুরা, আবার একটা ঘরোয়া টিপস নিয়ে হাজির হয়ে গেছি। এখন ফুলকপির সময় প্রচুর, এখন একটু পোকা কম হবে, জাস্ট একটু শীতটা কমবে, তখন প্রচুর পরিমাণে পোকা হয়। তখন ফুলকপি কি করবে, এরকম বোঁটাটাকে কেটে নিয়ে গোটা ফুলকপিটাকে এই যে গ্যাসের মধ্যে রেখে দেবে। একটু গ্যাসটাকে ফুল করে দিয়ে ফুলকপিটাকে বসিয়ে দিয়ে জ্বালিয়ে দিলে দেখবে পোকা যে ভিতরে থাকবে না, সেগুলো একদম সব পড়ে যাবে বার্নারের মধ্যে। নাহলে বাইরে একটু ঠুকিয়ে দেবে, তাহলে দেখবে সমস্ত পোকাগুলো পুড়ে ঝরঝর করে পড়ে যাবে। এবং একদম পোকা থাকলে কিন্তু ফুলকপি খাওয়া উচিত নয়, কারণ শরীরে ক্ষতিও করবে, পেটের প্রবলেমও হবে। এইভাবে তোমরা পোকাগুলোকে ফুলকপি থেকে ইজিভাবে বের করে নিতে পারবে। আর আমি দেখো এখানে ঝেড়েছিলাম, কতগুলো পোকা পড়েছে, পুড়ে গেছে, আর গন্ধ বি বেরোচ্ছে। আর এই দেখো পড়ে গেছে, কিন্তু তাতে ফুলকপি নষ্ট হয়ে যাবে না, কিন্তু ফুলকপির স্বাদ আবার দারুণ হয়ে যাবে। এই ফুলকপিটাকে এখন আমি রান্না করব, তাই একটু পুড়িয়ে নিলাম। আজকের টিপসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে অবশ্যই আমার সাথে জানিয়ে দেবে। তাহলে চলো পরের টিপসে যাই। ফুলকপি দিয়েই আবার একটা টিপস করব। এই যে ফুলকপি বাজার থেকে নিয়ে আসলাম ফ্রেশ ফ্রেশ, একটা তো পুড়িয়ে তোমাদের দেখালাম, আর একটা ইজি পদ্ধতিতে দেখাচ্ছি। বোঁটাটাকে কেটে নেব, কেটে নিয়ে সমস্ত ফুলকপিগুলোকে আগে টুকরা টুকরা করে কেটে নিয়ে এই যে আমি এখানে একটা পাত্রে রাখলাম, দিয়ে আমি জলটাকে টকবক করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এইটার মধ্যে ঢেলে আধ ঘন্টা মতন রেখে দিলে কিন্তু পোকা কিন্তু বেরিয়ে যাবে। এই দেখো জলটা টকবক করে ফুটছে, এখানে আমি একটু লবণ দিয়ে দেবো, অল্প পরিমাণে লবণ দিয়ে এই ফুলকপিটার মধ্যেই ঢেলে দিয়ে চাপা দিয়ে দিলে কিন্তু সমস্ত পোকাগুলো ওই জলের মধ্যেই বেরিয়ে আসবে। তখন একটা একটা করে ফুলকপি থেকে পোকা বের করার কোনো দরকার নেই। এই দেখো আমি জল ঢেলে দিয়েছি, উষ্ণ গরম জল, ফুটানোরও কোনো দরকার নেই। এরকম দিয়ে চাপা দিয়ে তোমরা কাজ করো না, অন্য কোনো কাজ করতে থাকলে পোকাগুলো একদম নিচে পড়ে যাবে। একটু জলটায় রেখে দিলে তারপরে ছালনিতে পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে তাহলে পোকাগুলো বেরিয়ে যাবে, এবং ফুলকপি একটু ভাপানো হয়ে গেল, তাতে গ্যাসও হবে না ফুলকপি। কারণ ফুলকপি খেতে কার না ভালো লাগে, ফুলকপি তরকারি, ফুলকপির পকোড়া, ফুলকপির পরাঠা, সবটাতেই ফুলকপি ফুলকপি। কারণ একটু পরেই আবার ফুলকপির দাম কমে যাবে, তখন কিন্তু সব ফুলকপি শুকিয়েও রেখে দেয়। এই যে আমি একটা চাপা দিয়ে কিছু সময় রেখে দিলাম, তারপরে তোমাদের আমি এসে দেখাচ্ছি। এবার দেখো অনেকটা হয়ে গেছে, ফোপানো গন্ধটাও বেরিয়ে গেছে। এই যে আমি একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি, বড় বড় ফাঁকা ঝুড়িটা নিয়েছি, এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একদম ফ্রেশ ওয়াটারে বেসিনে রেখে ফ্রেশ ওয়াটারে একদম ঝাঁকিয়ে ধুয়ে নেব। তাতে যে নোংরা পোকা যাই থাকুক সব কিন্তু একদম নিমিষের মধ্যে বেরিয়ে যাবে। তাহলে আজকের আমার এই 2 নম্বর টিপসটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে। তাহলে চলো পরের টিপসে তোমাদের সাথে চলে যাই। তাহলে আমাদের বাড়িতে আলুর দম হবে, আলু পরোটা হবে, তখন কিন্তু প্রেসার কুকারে যখন সিদ্ধ করি, প্রেসার কুকারটা একদম কালচে কালার হয়ে যায়, আর হবে না। আমি একটা দারুণ টিপস নিয়ে হাজির হয়ে গেছি। দেখো আলুর মধ্যে আমি এই যে একটা লেবু কেটে দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে সিটি দিয়ে দিয়েছি, তাতে দেখো আমার প্রেসার কুকারটা একদম সাদা ধপধপ করছে, এবং আলু ছাড়াতেও কোনো অসুবিধা না হয়েছে। আর গন্ধরাজ লেবু দিয়েছিলাম না, আলুটাও খুব সেন্ট হচ্ছে। আর তোমাদের আমি একদম খুলে দেখাচ্ছি, দেখো আলুটাকে বের করে নিয়ে দেখালাম। প্রেসার কুকারে একটুও কোনো কিছু লাগেনি না, আমি প্রেসার কুকার এখনও ধুয়েছি, জাস্ট আলুটা ঢেলে নিয়েই তোমাদের ভিডিও করে দেখালাম যে কেমন হয়েছে। আর আলুটা এই দেখো, এই যে লেবুটা দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে, আর গন্ধটাও খুব সুন্দর, গন্ধরাজ লেবুর মতন গন্ধ বেরিয়েছে, আলুও সেদ্ধ হয়ে গেল। তাহলে আজকের আমার এই টিপসটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। এরপরে আমি আরও একটা তোমাদের টিপস নিয়ে হাজির হয়ে গেলাম। আমার সমস্ত টিপসগুলো একদম ঘরোয়া, যেগুলো আমি করি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে চাল নিয়েছি রান্না করার জন্য, চালটাকে ভালো করে ফ্রেশ ধুয়ে আমি কিছু সময় এটাকে ভিজিয়ে রেখে দেবো, আধ ঘন্টা 1 ঘন্টার মতন আমি চালটাকে ভিজিয়ে রেখে দিলে যেমন ভাত হবে বড় বড় একদম ঝরঝরে হবে, তেমন গ্যাসটাও খুবটা বাঁচবে। গ্যাস যা দাম, গ্যাস সাশ্রয় করার জন্য কিন্তু আমাদের চালটাকে ধুয়ে আধ ঘন্টা বা 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিলে তারপরে যখন রান্না করব জলটাকে একটু গরম করে নিয়ে চালটা ঢেলে দিলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব ঝুরঝুরেও হয়ে যাবে। দেখো জলটা গরম হয়ে গেছে, চালটা আমি এর মধ্যেই ঢেলে দেবো। ঢেলে উঠলেই কিন্তু 1 ফুট হয়ে আসলেই কিন্তু ভাতটা আমার রেডি হয়ে যাবে। অনেকে কি করে 1 ফুট দিয়ে গ্যাসটাকে বন্ধ করে রেখে দেয়, আবার খাওয়ার সময় 1 ফুট দিয়ে দিলেই ভাতটা হয়ে যাবে। অনেক সময় কি হয়, আমরা বাইরে যাচ্ছি বা মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু চালটাকে ধুয়ে রেখে যদি চলে যাওয়া যায়, বাচ্চাগুলোকে বা বাজার থেকে আসার পরে ভাতটা জলটা বসিয়ে দিয়ে চালটা ঢেলে দিলে কিন্তু
কিন্তু আমরা ফ্রেশ হতে হতে কিন্তু ভাতটা রেডি হয়ে যাবে। আর তোমাদের আমি ভাতটাকে গড়িয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো হাতে কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং কত বড় বড় ভাত হয়েছে। এই আর গ্যাসও খুব বাঁচে, গ্যাসটা বেশি খরচা হয় না, তাড়াতাড়ি ভাতটাও রান্না হয়ে যায়। এরকম লাগলো আজকের এই চালের টিপসটা কমেন্ট করে অবশ্যই। এরপরে দেখো আমি রান্না করছি যে আমরা বাড়িতে যখন মাছ রান্না করি প্রচণ্ড গন্ধ হয়, পুরো বাড়িটা আষ্টে গন্ধ হয়ে যায়। তখন কি করবে, একটা সুতির কাপড় যদি জ্বালিয়ে ওইখানে রেখে দেওয়া যায় তখন এই আষ্টে ভাবটা একদম দূর হয়ে যায় বাড়ি থেকে। না হলে রান্নাঘরের মধ্যে দেখবে শুধু আষ্টে গন্ধ করে, যেটা একদম ভালো লাগে না। একটা কিছুর উপরে রেখে শুকনো কাপড়টা জ্বালিয়ে দিয়ে রেখে দিলে কিন্তু রান্নাঘরের সমস্ত আষ্টে গন্ধটা চলে যায়। না হলে রান্না করার পরে একটু ভিনিগার জল করে পুরো স্ল্যাব ফ্ল্যাব পরিষ্কার করে দিলে সেই আষ্টে ভাবটা চলে যায়। আমি অনেকের বাড়িতে দেখেছি প্রচণ্ড আষ্টে গন্ধ করে। তাহলে আজকের আমার টিপসটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রত্যেকের বাড়িতে তো ডাল অনেকটা পরিমাণে নিয়ে এসে আমরা স্টোর করে রাখি। এখন আর পোকা কি খারাপ হবে না তার একটা দারুণ টিপস নিয়ে চলে এসেছি। ডালটাকে আমরা সবসময় রোদে দিয়ে নেব, রোদে দিয়ে পরিষ্কার করে একটু চালিয়ে রোদে দিয়ে দেবো। রোদে দেওয়ার পরে যখন এটা ভালোভাবে একটু গরম হয়ে যাবে তখন আমরা তুলে নিয়ে এসে কী করবো সেইটুকু তোমাদের সঙ্গে দেখাবো। এরপরে আমি রোদ থেকে তুলে নিয়ে চলে এসেছি, দেখো গরমও আছে এখনও। এরপরে আমি কি করব, এতে 2 ফোঁটা সর্ষের তেল ফেলে দেব। এখানে যে পালিশ করা ডাল পাওয়া যায়, এই যে সর্ষের তেল দিয়ে 2 রকমের 2টো ডালে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে ভালো করে সর্ষের তেলটাকে মাখিয়ে দেব। মাখিয়ে করে তারপরে তোমরা কন্টেনারে বা পলিথিনে রেখে স্টোর করে রেখে দিলে কমসে কম 6 মাসের মতন ডাল স্টোর থাকবে। ডালের মধ্যে যে কালো কালো পোকাটা আসে সেটা আর হবে না। কেমন লাগলো আমার এই ডালের সর্ষে তেলের টিপসটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরাও এই পদ্ধতিতে ডালগুলো স্টোর করে রাখবে, তাহলে ডাল আর খারাপ হবে না। আমি যখনই ডাল বা কোনো ছোলা বা সবুজ মুগ ডাল সব কিছু ডাল নিয়ে এসে আগে রোদে দিয়ে তারপরে সর্ষের তেল মাখিয়ে আমি স্টোর করে রেখে দিলাম, অনেক দিন ধরে থাকে। তাতে ডালগুলো পোকাও লাগে না, খারাপও হয় না, আর খারাপও মানে কোনো টেস্টও খারাপ হয় না। একটা সিটি দিয়ে দিলেই ডালটা হয়ে যায়, মানে রেডি হয়ে যায়, আর স্বাদটা খুব সুন্দর হয়। তাহলে চলো আজকে পরের টিপসে তোমাদের সামনে ফিরে আসছি। কেমন লাগলো আমার আজকের এই ডালের টিপসটা কমেন্ট করে অবশ্যই জানাবে। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করে দেবে। যখন রান্নাঘরে কাজ করি, বেসিনে শাক ধুই, সবজি ধুই, বর্তন ধুই, তখন কিন্তু এখানে ব্লক হয়ে যায় চা পাতা পড়লে। তখন একটা খালি বোতল নিয়ে এরকম করে বেসিনের মুখে কিন্তু একটু জাকান দিলে কিন্তু জলটা দেখো নিমিষের মধ্যেই চলে যাচ্ছে। এই যে আমি শাক ধুয়েছিলাম তার নোংরাগুলো ছিল, তুলেছিলাম তাও আটকে গেছিলো চায়ের খোকা ফোকা দিয়ে। যে খালি বোতলের পিছনটা দিয়ে এরকম হেঁচকে দিলে কিন্তু তাড়াতাড়ি করে জলটা পরিষ্কার হয়ে যায়। এবারে তোমাদের নল খুলে দেখাচ্ছি, দেখো একদম নিমিষের মধ্যে জল চলে যাচ্ছে। তোমরা বি এইভাবে বেসিনটাকে পরিষ্কার করে নেবে। নাহলে রাতের বেলা একটু ভিনেগার দিয়ে চাপা দিয়ে রেখে দিলে সকালবেলা কিন্তু ওই পাইপের মুখটা পরিষ্কার হয়ে যায়। মাঝে মাঝে একটু গরম জল ঢেলে দিলেও পরিষ্কার হয়ে যায়। বেশি গরম জল দেবে না, তাতে আবার পাইপটা নষ্ট হয়ে যাবে। এই দেখো যেটুকু ছিল এই যে পাতাগুলো আমি হাত দিয়ে পরিষ্কার করে নিলাম। কেমন লাগলো আজকের এই টিপসটা কমেন্ট করে জানাবে। আজকের একদম লাস্টের টিপসটা নিয়ে হাজির হয়ে গেছি। হাতের মধ্যে রসুন আছে। রসুন কি করবো, রসুনের গুণাগুণ তো তোমরা সবাই জানো। ননভেজে পড়ে অনেকে এগুলো খায় না, ননভেজ হিসাবে বলে এগুলো খায় না। তো রসুন হচ্ছে যেমন আমাদের কোমর ব্যথা, ঠান্ডা, সর্দি, কাশি হলে রসুনটা অনেক কাজে লাগে। রসুনটাকে থেতো করে সরষার তেলে যদি ভালো করে ফুটিয়ে নিয়ে গলাতে বা পিঠে ছাতিতে ঘষা যায় তাহলে ঠান্ডার হাত থেকে বাঁচা যায় এবং সর্দি কাশির হাত থেকেও বাঁচা যায়। পায়ে সর্ষের তেল গরম করে আর রসুন ফুটিয়ে যদি সেই তেলটা পায়ের তালুতে ছোট বাচ্চাদের বা বয়স্ক লোকেদের দেওয়া যায় সেখানেও কিন্তু ঠান্ডার হাত থেকে বাঁচা যায়। এবং রসুন আরও গুণ আছে। রসুন যাদের বিপি প্রচুর হাই থাকে তারা সকালে খালি পেটে যদি 2টো কোয়া, হাইব্রিড নয় এই নর্মাল সরু কোয়াগুলো ছাড়িয়ে যদি খালি মুখে চিবিয়ে একটু জল খাওয়া যায় তাহলে কিন্তু কন্টিনিউ 7 দিন খেলে কিন্তু অনেকটা কম হয়ে যায়, কন্ট্রোল হয়ে যায়। এটা ডাক্তারও বলে, কারণ আমাকেও বলেছিল, কিন্তু আমি রসুন খাই না বলে তাই রসুন আমি খাই না। রসুন যেমন শাকে দিলে তরকারির গুণ বাড়ায়, মানে টেস্টও বাড়ায়, তেমন রসুন কিন্তু এমনিতেও খুব উপকারিতা আছে। রসুন
রসুনকে থেতো করে সরষের তেলে গরম করে কোমর আর হাঁটুতে ঘষলে কিন্তু যাদের পুরনো বাত ব্যথা আছে সেগুলো অনেকটা আরাম মেলে। মাথা ব্যথা করলেও রসুনের থেতো করে ওই রসটা কিন্তু মাথায় লাগালে এতে কিন্তু মাথা ব্যথাটা অনেকটা কমে যায়। এবং রসুন থেতো করে বাড়ির যেখানে সেখানে আদুলে কাদুলে রেখে দিলে, মানে বাড়ির স্টোরে যেখানে ডব্বা ফব্বা রাখা হয় মশলা চাল ডব্বা, সেখানে আরশোলা টিকটিকি ছুঁচো ইঁদুর পোকামাকড় এগুলো কিচ্ছু আসবে না। রসুন জ্বালিয়ে ঘরে রাখলে মশাও আসে না। রসুন চাল বস্তা বা চালের ড্রামের মধ্যে কিন্তু রসুন যদি রেখে দেওয়া যায়, চালে যে পোকাটা থাকে সেই পোকাটা হয় না চালের জন্য, এই রসুনের গন্ধের জন্য। যেখানে সেখানে রসুন রেখে দিলে কিন্তু এই পোকার হাত থেকে বা ইঁদুর টিকটিকির হাত থেকে বাঁচা যায়। তাহলে কেমন লাগলো আজকের আমার রসুনের টিপসটা কমেন্ট করে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন টাটা বাই বাই, আবার একটা নতুন ব্লগে দেখা আছে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে।